পার্টনারের সাথে মাঝখানে বনিবনা হয়নি, তো পার্টনার কিছু টাকা নিয়ে চলে যায়। তো তারপরে আমি আসলে গিভ আপ করে দিই। রাকিব ভাই, আপনার একটু পেছনের গল্পটা শুনতে চাচ্ছি, যে উদ্যোক্তা হওয়ার এবং তারপরে নিজের বলার মতো একটা গল্পে এসে কি হলো। আমি একদম গ্রামের একটা ছেলে, আমি ছোটবেলা থেকে ভালো স্টুডেন্ট ছিলাম, কিন্তু যখন ক্লাস 9-এ উঠলাম আমাদের ডিভিশন চেঞ্জ হলো, তো সবাই বলল যে সায়েন্স নেওয়ার জন্য। তো সায়েন্স নিয়ে পড়লাম, কিন্তু একটা সময় যে মানে আমি আমার থিওরিটিক্যাল যেই জিনিসগুলা, ওই জিনিসগুলো তো আসলে ওই হাতে কলমে বুঝাই দিত না, তো আমার নলেজে আসতো না, মানে আমি বুঝতাম না। তো আস্তে আস্তে স্টুডেন্ট হিসাবে খারাপ হইতে লাগলাম। এসএসসিতে খারাপ রেজাল্ট হয়, তো সবাই ভাবছে যে ভালো রেজাল্ট হবে, তো খারাপ রেজাল্ট হয়। তারপরে আমি চিন্তা করলাম যে আমাকে এরকম একটা জিনিস পড়তে হবে যেটা থেকে আমি বাস্তবিক লাইফে কিছু শিখতে পারব। তো আমি পুরো ট্র্যাকই চেঞ্জ করলাম, আমি ইংলিশ মিডিয়ামে ঢুকলাম, এ লেভেলসে বিজনেস, অ্যাপ্লাইড বিজনেস সাবজেক্টে। তো ওইখানে পড়ার পর 2 বছর পর অনেক পরিশ্রম করে আমি কাদামাটির পথ পার হয়ে তারপরে ধানমন্ডিতে আইসা সেই মোবাইল থেকে মানে সকালবেলা চলে আসতাম, আবার রাত্র 8টায় ব্যাক করতাম, আবার ফজরের পর আবার চলে আসতাম। তো টানা 2 বছর আমি পড়ার পর সাফল্যের সহিত এ লেভেলস পাশ করি। তারপরে আমার মানে যেই থিমটা ছিল সেটা পুরাই চেঞ্জ হয়ে যায়, পুরা ইন্টারন্যাশনাল সাইটটা আমার জন্য ওপেন হয়েছে। তখন আমি চিন্তা করতেছি যে আসলে বিজনেস করা দরকার, জবের চাইতে বিজনেসটা ভালো। কিন্তু আমার তখনকার এইটা বুঝে আসছিল না যে আসলে বিজনেস করার জন্য জবটা কিছুটা হলো ইম্পর্টেন্ট। তো আমি বিজনেসে ঢুকে পড়ি এবং 2011 সালে আমি প্রাইভেট লিমিটেড কোম্পানি তৈরি করি এবং টঙ্গীতে অফিস নেই। চায়নাতেও গিয়েছিলাম প্রোডাক্ট আনার জন্য। তো 2 বছর চলতে ছিল ভালোই, পার্টনারের সাথে মাঝখানে বনিবনা হয়নি, তো পার্টনার কিছু টাকা নিয়ে চলে যায়। তো তারপরে আমি আসলে গিভ আপ করে দিই। আমার ফ্যামিলি থেকেও বলে যে বিজনেস হবে না। তারপরে আমিও বিজনেস ছেড়ে দিই। ছেড়ে দেওয়ার পর কি করব বুঝতেছিলাম না। আমার ফ্যামিলি থেকে চাপ আসতেছিল, যেহেতু বড় ছেলে, কিছু একটা ফিডব্যাক দিতে হবে। তো আমি পারতেছিলাম না। আমি ইন দ্য মিন টাইম আমি প্রায় 150 সিভি অনলাইনে ট্রান্সফার করতে থাকি বিভিন্ন কল সেন্টারে, যেহেতু আমি ইংলিশ মিডিয়াম থেকে। তো একটা কল সেন্টার থেকে আমাকে ফোন আসে, তো ওই কল সেন্টারে ইন্টারভিউ দেওয়ার পর আমার জব হয়। তো 7 মাস পর আর ওইটা ভালো লাগতেছিল না, তো আবার চেঞ্জ করি জব। আলহামদুলিল্লাহ যেখানেই সাবমিট করতাম জব হয়ে যেত, কিন্তু আমার ভালো লাগতেছিল না যে বিজনেস করে তারপরে আবার জবে ভালো লাগতেছিল না। শুধু জব চেঞ্জ করি, 5-7 বার জব চেঞ্জ করেছি। তারপরে একটা বার চিন্তা করলাম যে এভাবে তো হবে না, আমাকে একটা জিনিস নিয়ে থাকতে হবে। আমি তারপরে আমার স্কিল ডেভেলপের জন্য আমি মার্চেন্ডাইজিংয়ে ডিপ্লোমা করি এবং একটা জায়গায় জবে চলে যাই মার্চেন্ডাইজিংয়ে। প্রায় 3 বছরের উপর মার্চেন্ডাইজিং করি। তারপর আমার ছেলের জন্ম হয়। তো ছেলে এনআইসিউতে ছিল প্রায় 15-20 দিন। তো এর মধ্যে আমি পুরোপুরি ঋণগ্রস্ত হয়ে যাই। তারপরে কাতার থেকে আমার এক অফার আসে যে কাতারে জব, ভালো অফার। তো আমি কিছু না চিন্তা করে জবটা ছেড়ে কাতার চলে যাই আমার 3 বছরের ছেলেকে রেখে, 3 মাসের ছেলেকে রেখে। তারপরে কাতার যাওয়ার পরে 3 মাস ভালোই ছিল। 3 মাস পরে তাদের সাথে যে কন্ডিশন ছিল আমার ভালো একটা পোস্টে যাওয়ার জন্য, তো সেগুলা তারা দিচ্ছিল না। তারপরে আমি যখন তাদের কাছে চাই, ডিমান্ড করি, তখন তারা আমার সাথে বিভিন্ন খারাপ বিহেভ করতে থাকে। তারপরে আমি একটা সময় যে জবটা চেঞ্জ করে তারপরে আমি দেশে চলে আসি। এটা 9 মাসের মাথায়। কাতারেও কিছু হলো না? কাতারেও কিছু হলো না। আমি জব চেঞ্জ করে আমি আবার কাতারে ফিরে যাব, রিটার্ন টিকিট নিয়ে তারপরে ফিরে আসি। এটা হচ্ছে ডিসেম্বরের 16 তারিখ 2019। তো 2019 সালের 16 তারিখে আসার পর
এর আগে আমাকে কাতারের সিএম হাসান ভাই আমাকে নক দেয় যে আমাদের একটা মিট আপ আছে, এখানে আসেন। আমি বললাম যে কিসের? বললো যে উদ্যোক্তা তৈরি হওয়ার। তো আমি বললাম আমি তো কোনো উদ্যোক্তা নই, এখানে জব করি, আমি তো থাকতে পারবো না, ইনশাল্লাহ পরে থাকবো। তো এরপরেই আমি দেখতে থাকি আপনার ভিডিওগুলো দেখতে থাকি যে আসলে নিজের বলার মতো গল্প এটা কি। যখন দেখি আপনি বলেন যে তোমাকে দিয়েই হবে, আপনার যে মানে মুষ্টিবদ্ধ হাত, এটা আমাকে খুব অনুপ্রাণিত করে। তো তখন আমি চিন্তা করি যে দেশে যেয়ে এবার একটু এটা দেখব। তো দেশে আসার পর জানুয়ারির 4 তারিখে মহাসম্মেলন। তো আমার কাছে 18,000 টাকা, তো টাকাও শেষ হচ্ছিল। আবার আমি 400 টাকা দিয়ে টিকিট কিনবো কি কিনবো না, এটা আমার দ্বিধাদ্বন্দ্বে ছিল। তো আমি আমাদের গাজীপুরের তখন জেলা অ্যাম্বাসেডর ছিলেন জায়েদ হাসান ইমরান ভাই, তো ওনাকে ফোন দেই যে আমার টিকিট লাগবে। রাত্র 2টায় ওনাকে ফোন দিই, পরে উনি আমাকে টঙ্গীতে টিকিট দিয়ে আসে। তো আমার মনে হয়েছে আমি ওই টিকিটটা কিনিনি, শুধু আমার মানে একটা লাইফের গতিপথ চেঞ্জের একটা জিনিস আমি কিনেছি। তো স্যার ওই টিকিট নেওয়ার পর আমি মহাসম্মেলনে আমাদের এলাকায় তখন রাস্তাঘাট তো ভালো ছিল না, তো সকালবেলা রওনা দিলে গাড়ি পাওয়া যেত না। আমি ফজরের নামাজ 1 মাইল পথ হেঁটে ফজরের নামাজ পড়ে তারপরে আমি মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছি। তো মিরপুরে আসার পর অনেকের সাথেই পরিচয় হয়েছে। তারপর আপনি যখন ডাক দিলেন যে এনআরবিরা কোথায়, এনআরবিরা সামনে আসুন, তো আমি এক দৌড়ে স্টেজে চলে গেলাম। তো ওইখান থেকেই আমার নিজের মধ্যে চেঞ্জ হচ্ছিল। আমি আমার মানে হারানো যেই জিনিসগুলো ওইটা আবার ফিরে পেতে শুরু করলাম। যে আমি চেষ্টা করতেছিলাম যে আগে যে এরকম ছিলাম ওইভাবে কিভাবে ঘুরে দাঁড়ানো যায়। আমি ওই মহাসম্মেলনে অনেকের কথা শুনলাম এবং অনুপ্রাণিত হলাম। তো এটা নিয়েই আমি আবার ব্যাক করি এবং আমি তখন আমার মামার একটা ফ্যাক্টরি ছিল টি শার্ট তৈরি করার, তো ওইখানেও সময় দেই, যেহেতু আগে আমি মার্চেন্ডাইজিংয়ে ছিলাম। তো ওইখানে এর মধ্যে আমি টিকেটের সময় প্রায় কাছাকাছি হয়ে যায় যে যেতে হবে, আমি গুজকাজ করতে থাকি। কিন্তু এর মধ্যেই করোনা চলে আসে। তো করোনার মধ্যে স্যার আপনি প্রথম দিনেই একটা পোস্ট করেছেন যে এখন সেবা দেওয়ার সময়, এখন মাস্কের দাম কেউ বাড়াবেন না। তো আমি মাস্ক বানানো শুরু করি এবং যাদেরকে ফ্রি দেওয়া সম্ভব ফ্রি দেই। তখন প্রায় 15-20 টাকা 50 টাকাও মাস্ক বিক্রি হতো, আমি 8 টাকার দাম রাখি। তো সেই দামে প্রায় বিদেশ থেকে ফোন আসে, কাতার থেকে ফোন আসে, সৌদি আরব থেকে ফোন আসে যে অমুক জায়গায় মাস্ক ডেলিভারি দেন। তো আমি মাস্ক ডেলিভারি দিচ্ছিলাম এবং মার্কেটিং করছিলাম অনলাইনে। তো এর মধ্যে আমাকে এক ফরেন বায়ার আমাকে নক করে যে তুমি কি এই মাস্কটা বানাতে পারবে? তো আমি বললাম হ্যাঁ পারবো। আমি 1 ঘন্টার মধ্যে তাকে স্যাম্পল সাবমিট করি। তো সে সাথে সাথে আমাকে প্রায় 4 লাখ টাকা অ্যাডভান্স করে দেয়। তো আমাকে বলতেছে যে আমি কিন্তু রিয়েল বায়ার, তুমি আমার সাথে কোনো কিছু করো না। পরে আমি আমার পেজের একটা দেই, পেজের ওয়ালপেপারে আপনি সহ আমি পুরস্কার নিচ্ছি এরকম একটা ছবি আছে। তো সে এটাকে বিশ্বাস করে এবং ওই অর্ডার কন্টিনিউ করতে থাকি। আমি করোনার মধ্যে যখন সবাই ঘরের ভিতরে, আমি তখন পুরো গাজীপুর দৌড়াচ্ছি, আমি বিভিন্ন জায়গায় অ্যাক্সেসরিজ নিচ্ছি। আমি মানে আমার তো কিছু করতে হবে, আমার ফিরে যাওয়ার কোনো পথ নেই। তো সেই তাগিদ থেকেই আমি দৌড়াদৌড়ি করতে থাকি এবং সবাই আমাকে ফোন দেয়, ফোন দিয়ে বলে যে মাস্ক পরেছি কি না, পিপিআই পরেছি কি না, এগুলো বলতে থাকে। কিন্তু আমার মাথায় তো একটাই, আমাকে কিছু করতে হবে। তো সেইখান থেকেই আসলে আমি ঘুরে দাঁড়াই বলতে গেলে সেটাই আমার টার্নিং পয়েন্ট ছিল। এবং আলহামদুলিল্লাহ আমার ওই টাকা দিয়েই, আমাদের গাজীপুরে একটা জিনিস আছে যে সবাই জমি বিক্রি করে বাইক কিনে। আমার একটা থিম ছিল যে আমি কখনো আমার বাবার জমি বিক্রি করে বাইক কিনবো না। এর জন্য স্যার আমি 10 বছর ওয়েট করেছি এবং করোনার মধ্যে আমি একটা বাইক কিনেছি আমার ব্যবসার জন্য। অসাধারণ। এই যে ঘটনা আপনি বললেন যে ব্যবসা করেছিলেন, বন্ধুর সাথে হয় নাই, তারপরে আবার ট্রাই করেছেন, চাকরি করেছেন, 4-5টা চাকরি চেঞ্জ করেছেন, বিদেশে গেছেন, সেখানেও থাকতে পারেন না, আবার চলে এসছেন।
এই তারপরে এখানে এসে আপনি ফাইনালি নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনে এসে আপনি ফাইনালি নিজের জীবনের দিশা খুঁজে পেয়েছেন এবং এখন করছেন। আমরা জানি যে আপনি এখন মাসে প্রায় 5 লক্ষ টাকা সেল করেন। আপনি যদি একটু পিছনে ফিরে তাকান যে আপনার কি কি ভুল ছিল মনে হয় এখন? আমার স্যার প্রথম ভুল ছিল আমি কোনো একটা জবে প্রথম ঢুকি নাই, এবং জবে ঢুকলে স্যার যেটা হয় যে একটা অফিস চালাইতে কি কি প্রয়োজন, কি কি শেখা প্রয়োজন, এই জিনিসগুলোর একটা স্কিল ডেভেলপ হয়, এই জিনিসগুলো আমার মধ্যে ছিল না। এবং আমি পার্টনারকে মানে প্রফেশনাল ওয়েতে ট্রিট করিনি, আমি অন্ধভাবে বিশ্বাস করেছি, তাকে তার মতো ছেড়ে দিয়েছি। আমার যেই কাজ এটাও আমি করি নাই, মানে একটু অলসতা ছিল, এবং আমি ভাবছি যে সে করে নিবে, এই জিনিসগুলো আমার মধ্যে ছিল। এবং আমার মধ্যে একটা ছিল, কাজ করার একটা শাইনেস ছিল, মানে আমি বাজারের ব্যাগটা পর্যন্ত তখন হাতে নিতে আমার দ্বিধাদ্বন্দ্ব। এখন কি এগুলো পরিবর্তন হয়েছে? এখন স্যার আমি কার্টুনও মাথায় করে নিয়ে বিভিন্ন জায়গায় ডেলিভারি দিই। আর লেগে থাকাটা শিখেছেন এখন? অ্যাবসলিউটলি স্যার, এটা খুব গুরুত্বপূর্ণ লাইফে এগিয়ে যাওয়ার জন্য। আপনি কি কি প্রোডাক্ট নিয়ে কাজ করেন? আমি এখন অরিজিনাল যে এক্সপোর্ট আইটেমগুলো আছে এগুলো স্টক লট কিনি বিভিন্ন ফ্যাক্টরি থেকে, এবং নিজের প্রোডাকশনে আমার এস ডট নামে একটা ব্র্যান্ড আছে এটা, এবং একটা শোরুমের কাজও চলছে। আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড।